প্রতিশোধ নয়, ঐক্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। প্রচলিত আইনে জুলাই হত্যার বিচার হবে, অবিচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান। গণহত্যার দায়ে শিগগিরই আওয়ামী লীগের বিচার হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাওন সহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। এবং প্যারাগুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স। কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ৮-এ মরক্কো। স্বাগত সকালের বুলেটিনে, আমি সওদা ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের প্রচলিত আইনে জুলাই হত্যার বিচার হবে, তবে কেউ যাতে অবিচারের শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীতে আয়োজিত জাতীয় জুলাই সম্মেলনে তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটা দেশের সব মানুষের অর্জন। জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া যায় না। উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিশোধ নয়, এই মুহূর্তে প্রয়োজন মানুষকে ঐক্যবদ্ধ করা। এদিকে অভ্যুত্থানের 2 বছরেও জুলাই হত্যার বিচার না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন শহীদ পরিবারগুলো। শনিবার সকাল 10টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় জুলাই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় জুলাই সম্মেলনে আসেন শহীদ পরিবারের সদস্যরা। স্বজন হারানোর ব্যথা এখনো তারা বয়ে বেড়াচ্ছেন। 2 বছরও বিচার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রধানমন্ত্রীর কাছে সন্তান হত্যার বিচার চান শহীদ পরিবারগুলো। দাবি জানান পুনর্বাসনের। একটাই চাওয়া, আমাদের সন্তানের বিচারটা যেন উনি করে। প্রায় 2 বছর হতে চলেছে, সামনে 5 আগস্ট আসলে 2 বছর পূর্ণ হবে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্য সম্পাদন করা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার বিরোধী ও জুলাই আন্দোলনে সকলের ত্যাগের মূল্যায়ন করা হবে, তবে জাতিকে বিভক্ত করে নয়। জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশকে সামনে একমাত্র তখনই নেওয়া সম্ভব যদি আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। তারেক রহমান বলেন, স্বজন হারিয়ে ও আহত হয়ে আপনারা যে শারীরিক ও মানসিক কষ্টে আছেন, সেই সব কষ্ট আমাকেও বয়ে বেড়াতে হচ্ছে। আমি যদি এই মুহূর্তে আমার মাকে যদি জিজ্ঞেস করতে পারতাম, মা, গত 17 বছর আপনার উপরে যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নেই? আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া। জুলাই আন্দোলনে অনেকেই, বহু হাজারো লক্ষ মানুষ শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। সেই নির্যাতনের যে কষ্ট আপনাদেরকে এখনো ভোগ করে বেড়াতে হচ্ছে, সেরকম শারীরিক কষ্ট বলুন, মানসিক কষ্ট বলুন, প্রত্যেকটি কিন্তু আমাকেও ব্যক্তি হিসাবে ভোগ করতে হচ্ছে বা আমাকেও বয়ে বেড়াতে হচ্ছে। স্বৈরাচার বিরোধী ও জুলাই আন্দোলনে যারা হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার দেশের আইনেই হবে। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী, আইনে যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে, দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। এর আগে জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্য ভিডিও প্রদর্শন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্যদের হাতে স্মৃতিস্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। এদিকে জাতীয় জুলাই সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানান, গণহত্যার দায়ে শিগগিরই আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হবে। তিনি বলেছেন, আওয়ামী লীগকে এদেশে আর রাজনীতি করতে দেয়া হবে না। অনুষ্ঠানে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, জুলাই নিয়ে দেশ 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে। জুলাই আগস্টের শহীদ পরিবার ও আহতদের নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জাতীয় জুলাই সম্মেলন 2026। দেশের বিভিন্ন জেলা থেকে জুলাইয়ে অংশ নেয়া যোদ্ধারা অংশ নেন এই অনুষ্ঠানে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, গণহত্যা করেও শেখ হাসিনার অনুশোচনা নেই, বাইরে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শিগগিরই গণহত্যার দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে,
নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। আর আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, জুলাই নিয়ে দেশ এখন দুই ভাগে বিভক্ত। এক পাশে ফ্যাসিবাদ দেশের সার্বভৌমত্ব ধ্বংস করতে চায়, আরেক পাশে মৌলবাদ গণতন্ত্র ধ্বংস করতে চায়। আবার অনেকেই জুলাই চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসা শুরু করেছে বলেও জানান তিনি। বাংলাদেশ আজ দুই ভাবে বিভক্ত হয়ে গেছে জুলাইকে কেন্দ্র করে। এক ভাগ জুলাইকে নিয়ে ব্যবসা করা, বাণিজ্য করার রীতিতে নেমেছে, আর এক ভাগ জুলাই সনদকে সামনে রেখে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য ধীর গতিতে না হলেও মধ্যম গতিতে এগিয়ে চলেছে। এবং সেই ভাগ হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। অনুষ্ঠানে প্রকৃত জুলাই যোদ্ধাদের গেজেটভুক্ত করার পাশাপাশি সবাইকে মূল্যায়নের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। যারা সত্যিকারে জুলাই যোদ্ধা, যারা আহত, যাদের কাছে তথ্য প্রমাণাদি আছে, আপনারা এই অধিদপ্তরে আবেদন করুন, আমরা সেখানে গেজেটভুক্ত করব। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, এরই মধ্যে অনেককেই বিদেশে চিকিৎসা করানো হয়েছে। পাশাপাশি 14,000 আহত জুলাই যোদ্ধাদের ভাতা দিচ্ছে সরকার। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠন। শুক্রবার সংগঠনটির 3 নেতা এই অভিযোগপত্র জমা দেন। শাহবাগ থানার ওসি জানান, অভিযোগপত্রটি সাইবার সংক্রান্ত হওয়ায় তদন্তের জন্য ডিবির সাইবার বিভাগে পাঠানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনের শহীদ, আহত এবং আন্দোলনের স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন অভিযোগকারীরা। ডিএমপির এডিসি জানান, অভিযোগের তদন্ত করবে ডিবির সাইবার টিম। আমরা তাদের নামে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা, উস্কানিমূলক ভিডিও বার্তার কারণে। অতি দ্রুত যে আসামিগুলো এখনো চলমান আছে, দৃশ্যমান আছে, তাদেরকে ইনশাল্লাহ আইনের আওতায় নিয়ে আসবে। সাধারণ ডায়েরি হওয়ার কথা জানতে পেরেছি এবং অফিসার ইনচার্জ শাহবাগ মডেল থানার সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এটা পরবর্তী তদন্তের জন্য এটা ডিবি সাইবারে পাঠানো হয়েছে। অভিযোগ হচ্ছে যে অনলাইনের কিছু ভিডিও বা কন্টেন্টের বিষয়ে। রাজধানীর গুলিস্তান এলাকায় নগর প্লাজা মার্কেটের নিয়ন্ত্রণ নিয়ে জামায়াতের প্রতিবাদ মিছিলে হামলা হয়েছে। জামায়াতের অভিযোগ, মার্কেটে চাঁদাবাজির বিরুদ্ধে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বিএনপির বেশ কিছু নেতাকর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল 5:30টার দিকে দুপক্ষের মুখোমুখি অবস্থান আর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রায় 1 ঘন্টা ধরে চলে সংঘর্ষ। এ সময় পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামায়াতের মিডিয়া সেলের দাবি, বেশ কয়েকদিন আগেই নগর প্লাজা মার্কেটে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে তালাবদ্ধ করে রাখে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। পরে ব্যবসায়ীদের অনুরোধে পাশে দাঁড়ায় জামায়াত। হামলায় জামায়াতের অন্তত 20 নেতাকর্মী আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় আঙুলকাটা লিটন, রঞ্জু, মামুন, ডালিম, জুয়েল সহ আরও বেশ কয়েকজনের জড়িত থাকার অভিযোগ এনেছে জামায়াত। এ সময় জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধেও উল্টো চাঁদাবাজির অভিযোগ আনেন বিএনপি নেতাকর্মীরা। দোকানদাররা অসুস্থ হয়ে আমাদের এলাকাবাসীর কাছে সাহায্য চাইছে, আমরা এই জন্য প্রতিরোধ করবার লেগে এলাকাবাসী আর দোকানদাররা করছি। উত্তাপ ছড়ানো ম্যাচে এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স। প্যারাগুয়ের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে পেনাল্টি সুবাদে 1-0 গোলের জয় পেয়েছে দিদিয়ের দেশমের দল। এই জয়ে বিশ্বকাপে অপ্রতিরোধ্যই থাকল দ্য ব্লুজ খ্যাত ফ্রান্সের যাত্রা। কোয়ার্টার ফাইনালে এমবাপ্পে দেম্বেলের প্রতিপক্ষ আফ্রিকান জায়ান্ট মরক্কো।
ফ্রান্স প্যারাগুয়ে হাই ভোল্টেজ ম্যাচের প্রথমার্ধ হতাশই করেছে ফুটবল সমর্থকদের। নান্দনিক ফুটবলের ছিটেফোঁটাও ছিল না ম্যাচে, তবে কড়া ট্যাকল, ধাক্কাধাক্কি আর তর্ক বিতর্কে উত্তেজনার কমতি ছিল না রাউন্ড অফ 16-এর দ্বিতীয় ম্যাচে। যদিও শারীরিক কষ্টতে প্যারাগুয়ে এগিয়ে ছিল ঢের, কিন্তু ম্যাচ শেষে জয়ের শেষ হাসি হেসেছে ফ্রান্স। প্রথমার্ধে ক্রমাগত আক্রমণ করে গেলেও প্যারাগুয়ের ডিফেন্স যেন দ্য ব্লুজদের জন্য হয়ে উঠেছিল চীনের অদৃশ্য দেয়াল। প্রথম হাফে প্রতিপক্ষের সীমানায় 215 পাস খেলেও তাই গোলবার খুঁজে পাচ্ছিল না ফ্রান্সের সমৃদ্ধ অ্যাটাকিং ফোর্স, যার প্রমাণ প্রথমার্ধে লা বিরোহাদের বিপক্ষে 9 প্রচেষ্টায় মাত্র একবারই গোলবার বরাবর শট নিতে সক্ষম হয়েছিল দিদিয়ের দেশমের ফ্রান্স। বিরতির আগে বেশিরভাগ সময়ে বারকোলা, দেমবেলে কিংবা এমবাপ্পেরা যেন মেতেছিল গোলবারের ওপর দিয়ে উড়িয়ে মারার প্রতিযোগিতায়। দ্বিতীয়ার্ধের প্রথম 15 মিনিটেও ছিল প্রথমার্ধের প্রতিচ্ছবি। বল পজিশন ধরে রাখলেও গোলবারের ঠিকানা খুঁজে পাচ্ছিল না ব্লুজরা। তবে দেমবেলের পরিবর্তে দেজিরে দুয়েকে নামানোর পরপরই সুফল পায় ফ্রান্স। সাব হিসেবে নামার 5 মিনিটের মধ্যে পেনাল্টি আদায় করে নেন দেজিরে দুয়ে। ডিবক্সের মধ্যে দুয়েকে থামাতে রীতিমতো হিমশিম খেই হারিয়ে ফেলে প্যারাগুয়ের রক্ষণ। প্রথমে রেফারির চোখ এড়িয়ে গেলেও ভিআর চেকে পেনাল্টি পায় ফ্রান্স। কাতার বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার বিশ্বকাপ পেনাল্টি নেয়ার আগে কিছুটা নার্ভাস মনে হলেও লিড নেয়ার সুযোগ মিস করেননি ফ্রান্সের গোল মেশিন এমবাপ্পে। চলতি বিশ্বকাপে 7ম গোল করে এমবাপ্পে ছুঁয়েছেন লিওনেল মেসিকেও। ফলে চলতি বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইটা আরও জমে উঠল। পাশাপাশি ফ্রান্সকে কোয়ার্টারে তোলার ম্যাচে গোল করায় সব মিলিয়ে বিশ্বকাপে 19 ম্যাচে 19 গোল এমবাপ্পের, 20 গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন দ্য ব্লুজদের আক্রমণ ভাগের প্রাণভ্রমরা। ম্যাচের 89 মিনিটে প্রথমবারের মতো বল সেভ করেন ফ্রান্সের গোলরক্ষক। পুরো ম্যাচে প্যারাগুয়ে গোলের জোরালো সম্ভাবনা তৈরি করেছে ওই একবারই। ম্যাচের অতিরিক্ত সময়ে মেসিকে ছুঁয়ে ফেলতে পারতেন এমবাপ্পে, তবে ডিবক্সে বল পেয়েও গোলরক্ষকের অসাধারণ দক্ষতায় গোল বঞ্চিত হয় কিলিয়ান। এমনকি ফিরতি শটেও গোল করতে পারেননি ফ্রান্সের নাম্বার 10। শেষ পর্যন্ত ওই এক গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দিদিয়ের দেশমের দলকে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ আফ্রিকান জায়ান্ট মরক্কো। আরিফুল ইসলাম সাহাব, ওয়ান স্পোর্টস ডেস্ক। রাউন্ড অফ 16-এর প্রথম ম্যাচে কানাডাকে হারালো মরক্কো। আজেদিন উনাহির জোড়া গোলে স্বাগতিকদের 3-0 গোলে হারিয়ে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল অ্যাটলাস লায়ন্সরা। বিশ্বকাপে শেষ 16-র প্রথম ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য সমতায়। ম্যাচের 11তম মিনিটে সুযোগ পেয়েও লিড নিতে পারেনি কানাডা। দানি ওলুয়েসির শট ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বনু। তবে বিরতি থেকে ফিরে আশরাফ হাকিমের ফ্রি কিক থেকে মাটি কামড়ানো শটে কানাডার জালে বল জড়ান আজেদিন উনাহি। সমতায় ফেরানোর চেষ্টায় আগ্রাসী খেলতে থাকা কানাডার ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে 82 মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর ম্যাচের যোগ করার সময় সোফিয়ান রাহিমের গোলে 3-0 ব্যবধানে জয় নিশ্চিত করে শেষ 8-এ পৌঁছে যায় মরক্কো। অবকাঠামোগত উন্নয়নের কারণে চট্টগ্রামই হবে দেশের অর্থনীতির মূল লজিস্টিক হাব, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বাজেটের পর প্রথমবারের মতো নিজ শহর চট্টগ্রামে যাবেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় অর্থমন্ত্রী জানান, বর্তমানে যেভাবে দেশি বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছেন তাতে দ্রুতই $1 ট্রিলিয়ন অর্থনীতির দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। এবারের বাজেটে চট্টগ্রামের লজিস্টিক হাব হয়ে ওঠার সম্ভাবনার প্রতিফলন ঘটেছে বলেও দাবি করেন তিনি। চট্টগ্রামকে একটা লজিস্টিক্যাল হাব করার জন্য সেটার বাজেটে সেটার প্রতিফলন ঘটেছে এবং অর্থনীতি ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ তার যে সম্ভাবনাকে সেটা পুরোপুরি কাজে লাগিয়ে আমরা বিশ্বের অন্যতম অর্থনীতিতে পরিণত হওয়ার $1 ট্রিলিয়ন অর্থনীতির যে আমরা যে ফোরকাস্ট করেছি সেদিকে আমরা এগিয়ে যাব। শিশুদের মধ্যে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গি এখন আর নির্দিষ্ট কোনো ঋতুতে সীমাবদ্ধ নেই, বরং এর প্রকোপ চলছে সারা বছরই, যা ভয়ের কারণ। এর থেকে বাঁচতে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন তারা। বছরের শেষ 6 মাস ডেঙ্গির প্রকোপ থাকে, বাড়তে শুরু করে জুন মাস থেকেই। এবারও তার ব্যতিক্রম নয়। গত মাসের তুলনায় জুন মাসে ডেঙ্গি রোগীর সংখ্যা প্রায় 4 গুণ বেড়েছে।
হামের প্রাদুর্ভাবের মধ্যে ডেঙ্গির প্রকোপ বাড়ায় উদ্বেগ উৎকণ্ঠায় রোগী ও স্বজনরা। ডেঙ্গির মরণ কামড় থেকে রেহাই পাচ্ছে না কোনো বয়সীরাই। শিশু, তরুণ এবং প্রবীণ সব বয়সীরাই ডেঙ্গির সংক্রমণে অসুস্থ হয়ে পড়ছেন। আবার বমি টুমি হয়েছে, এরকম রক্ত পড়ছে বমির সাথে, এরকম। এখন তো আল্লাহর রহমতে একটু সুস্থ আছে। 3-4 দিন ধরে জ্বর নয় না আলতাসনও করছি, আতান করছে, অনেক জ্বর রিপোর্ট আলিয়া না কইতাম কি জ্বর না রিপোর্ট দেয়। এবং নিয়মিত সিবিসি পরীক্ষার মাধ্যমে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে প্লাটিনামগুলো বাড়তেছে। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু এখন আর শুধু নির্দিষ্ট কোনো ঋতুতে সীমাবদ্ধ নেই, এর প্রকোপ চলছে সারা বছরই। 2-3 বছরে তো ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি ছিল, তা আশা করা যায় যে এই বছর অতটা নাও হতে পারে। তো এটা হয়তো জনগণ আস্তে আস্তে সচেতন হচ্ছে, প্রতিনিয়তই আমরা জনগণকে সচেতন করছি। হ্যাঁ, কাজেই আতঙ্কের কিছু নেই, আমাদের সচেতনতার মাত্রা আরও বাড়াতে হবে, তাহলে আমাদের রোগী, ডেঙ্গু আক্রান্ত রোগী দিনে দিনে কমতে থাকবে। কিন্তু যদি আর্লি ডায়াগনোসিস করা যায়, ডেঙ্গু কিন্তু হামের মতো এত মৃত্যু হবে না, কারণ আমরা চিকিৎসাটা শিখে ফেলছি। আমাদের ডাক্তারদের যথেষ্ট ট্রেনিং করা আছে, অনেকবার গেছে। প্রপারলি যদি ম্যানেজ করা যায়, ফ্লুইড ম্যানেজমেন্ট করা যায়, শক ম্যানেজমেন্ট করা যায়, ডেঙ্গুতে কিন্তু বাচ্চা মারা যাবে না। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 5,924 জন। এর মধ্যে 62.1% পুরুষ ও 37.9% নারী। সঞ্চিতা প্রিয়, ওয়ান নিউজ, ঢাকা। মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর কয়েক দফা বিমান হামলা ও সংঘাতের প্রভাব পড়েছে টেকনাফ সীমান্তে। গত কয়েকদিনে বিস্ফোরণের বিকট শব্দে টেকনাফ সহ সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটলে নানা ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। প্রশাসন বলছে, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মিয়ানমারের আরকান রাজ্যে মংডু ও বসিডং সীমান্ত এলাকায় গত কয়েকদিনের জান্তা বাহিনীর বিমান হামলার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ সীমান্তের জালিয়াপাড়া, শাহপুরের দ্বীপ, সারবাং, কায়ুবখালীপাড়া, নয়াপাড়া, মৌলভীপাড়া সহ আশেপাশের বিভিন্ন এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী বাংলাদেশিদের মনে। তবে নতুন করে সংঘাতের খবর পাওয়া যায়নি, ঘটেনি অনুপ্রবেশের ঘটনাও। তবে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারির কথা বলছেন স্থানীয়রা। হামলার কারণে টেকনাফের যে সীমান্তবর্তী এলাকার টেকনাফের সীমান্তে যে বাড়িঘরগুলো রয়েছে, এগুলো থরথর করে কেঁপে ওঠে এবং অনেক বাড়িতে ফাটল ধরেছে। টেকনাফবাসী খুবই আতঙ্কিত অবস্থায় রয়েছে। টেকনাফের যে সীমান্ত রয়েছে, সেই সীমান্ত এই কোস্টগার্ড, বিজিবি এদেরকে আরো অনেক সতর্কতা থাকতে হবে। সম্মুখে মানে বিজিবি বর্মাতুন মানুষ রোহিঙ্গা করে পারাবার কোনো হিসাব পিতার নাই। প্রশাসন বলছে, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এবং বিস্ফোরণের ঘটনায় সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। টেকনাফের পাশাপাশি উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল, নজরদারি ও ড্রোন পর্যবেক্ষণ বাড়িয়েছে বর্ডার গার্ড, বিজিবি ও কোস্টগার্ড। সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি এবং আমাদের কোস্টগার্ড সর্বোচ্চ সতর্কতায় আছে, আমাদের সাথে নিবিড়ভাবে যোগাযোগ করছে। সীমান্তে যে জনবল থাকার কথা, সর্বোচ্চ পরিমাণ জনবল এখন ব্যবহার করা হচ্ছে। এছাড়া নৌটহলের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে গিয়েছে। এর বাইরে আপনারা জানেন যে প্রযুক্তিগতভাবে রেডারের মাধ্যমে এবং ড্রোনের মাধ্যমে বিজিবি এবং কোস্টগার্ড নিয়মিত নজরদারি করছে। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে আর কোনো রোহিঙ্গা যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, সেই প্রত্যাশা সীমান্তবর্তী বাংলাদেশিদের। ওপারে সংঘাত হয় আর এপারে অবৈধভাবে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করে। বিজেপির এই মহড়ায় জানান দিচ্ছে, বাংলাদেশে আর অবৈধ অনুপ্রবেশ ঘটবে না। FM সুমন, ওয়ান নিউজ, কক্সবাজার। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি তৃতীয় দিনের মতো শ্রদ্ধা নিবেদন চলছে। খোমেনি গ্র্যান্ড মুসল্লায় তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। ইরান ও ইরাকে নানা ধর্মীয় আয়োজনে 7 দিন ধরে চলবে এই আনুষ্ঠানিকতা। বিভিন্ন দেশের নেতা, জ্যেষ্ঠ কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পণ্ডিতেরা খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। 6 ও 7 জুলাই খামেনির মরদেহ নিয়ে একটি শোক মিছিল তেহরানের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে। পরে তা রাজধানী থেকে প্রায় 120 কিলোমিটার দক্ষিণে অবস্থিত কোম শহরের উদ্দেশ্যে যাত্রা করবে। 9 জুলাই খামেনির মরদেহ আবার রাজধানীতে ফিরিয়ে আনা হবে। সেদিন মাশহাদের ইমাম রেজার মাজারে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ এই নেতাকে।
মাউন্ট রাশমোরে ট্রাম্পের ভাষণের মধ্য দিয়ে শুরু হলো আমেরিকার 250তম স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। ভাষণে আমেরিকার ঐতিহ্য ও সংস্কৃতির প্রসার জোড়া দেওয়ার পাশাপাশি সমাজতান্ত্রিক ও কমিউনিস্টদের উত্থানের তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। ইহুদিদের বেশিরভাগই কেন ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেয় তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি নিজেকে ইসরায়েলের সবচেয়ে বন্ধুসুলভ প্রেসিডেন্ট হিসেবেও দাবি করেছেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার মৃত্যু ও শেষকৃত্য নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করে ট্রাম্প বলেন, খামেনির শেষ বিদায় উপলক্ষে আমেরিকা ইরানকে 1 সপ্তাহের ছুটি দিয়েছে। সাম্প্রতিক যুদ্ধের পর তেহরান আমেরিকার সাথে সমঝোতা করতে আগ্রহী বলেও মন্তব্য করেন ট্রাম্প। আমরা বীরদের স্মৃতিস্তম্ভের নিচে দাঁড়িয়ে রয়েছি, যারা ছিলেন একদল সত্যিকারের অবিশ্বাস্য মানুষ, এবং আমরা এই আমেরিকার নায়কদের মতোই বিশাল, সাহসী, মহৎ এবং মহান একটি জাতি হিসেবে নিজেদের আবারও উৎসর্গ করছি। আমেরিকার পরিচয় নতুন করে আক্রমণের শিকার হচ্ছে। আমাদের দেশে কমিউনিস্টদের হুমকির পুনরুত্থান ঘটছে। এই ছিল সকালের বুলেটিন। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।